আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। কৃষকদের কল্যাণে সরকার ঘোষিত কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে। সফরে প্রধানমন্ত্রী প্রথমে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে কৃষক সমাবেশে ভাষণ ও পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে চলছে প্রস্তুতি কার্যক্রম। সড়ক মেরামত, তোরণ নির্মাণ, ভেন্যু প্রস্তুত সহ বিভিন্ন উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ করা হচ্ছে। টাঙ্গাইলবাসী আমরা এই ব্যাপারে গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় সফর হিসেবে টাঙ্গাইলকে বেছে নিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা টাঙ্গাইলবাসী অনেক খুশি এবং কি আমরা জানি উনি টাঙ্গাইল আগমন করলে আমাদের টাঙ্গাইলে অনেক উন্নয়ন হবে। আমরা মনে করছি যে টাঙ্গাইল থেকে যে কৃষি কার্ডের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করছেন, সেই কৃষি কার্ডের যে আমাদের যে পরিকল্পনা, সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। সফর উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও দেখা গেছে সক্রিয়তা। বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছেন। সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। সেই উপলক্ষে টাঙ্গাইল শুধু আমরা বিএনপি নয়, টাঙ্গাইলের জনগণ সকলেই উৎফুল্ল চিত্তে অপেক্ষা করছেন। এই প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসাবে টাঙ্গাইলের প্রথম তিনি আগমন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল ভেন্যুকে কেন্দ্র করে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে। এখানে 4 স্তরের নিরাপত্তা থাকবে, যে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছি। আশা করছি সকল কিছুই আপনার স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, ভেন্যু প্রদর্শন ও সমন্বয় কার্যক্রম শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি আয়োজনের প্রস্তুতি রয়েছে। অনেক বেশি তাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে বরণ করবেন, আমি মনে করি টাঙ্গাইলের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন, ওই দিন গর্বের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রোগ্রামটি এখানে নিয়েছেন। আমরা গর্বিত বোধ করছি। সব মিলিয়ে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে টাঙ্গাইলে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত 1200 লিটার পেট্রোল উদ্ধার করেছে র্যাব 13। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক রায়হানুল ইসলামকে 5000 টাকা জরিমানার পাশাপাশি উদ্ধারকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি শেষে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, র্যাব 13 নীলফামারী সিপিসি 2 এর স্কোয়াড লিডার আশরাফুল কবির, বাহিনীর ডিএডি শামসুল হুদা, সাব ইন্সপেক্টর প্রতুল্য দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। র্যাব 13 সহ আমি অভিযান পরিচালনা করি। এই অভিযানে আমরা 1200 লিটার পেট্রোল অবৈধ মজুদ রাখার অপরাধে তাকে ইনস্ট্যান্ট 5000 টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা সরকারের অনুকূলে এই 1200 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এটি অ্যাজ ইউজুয়াল প্রসিডিউরে খোলা বাজারে সরকারি মূল্যে বিক্রি করে বিক্রয়কৃত মূল্য সরকারি কোষাগারে জমা করা। গাজীপুরের কালিয়াকৈরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি। এতে ক্লাস করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে শৌচাগার সুবিধা না থাকায় বাড়ছে দুর্ভোগ। তবে কাজটি যথাসময়ে সম্পূর্ণের জন্য ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি এ.কে.এম. শিশিরের রিপোর্ট। একদিকে ক্লাস চলছে, অন্যদিকে নেই পর্যাপ্ত জায়গা। দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত ভবনে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। গাজীপুরের কালিয়াকৈরে এমনই এক চিত্র। উপজেলার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। 2023 সালে শুরু হওয়া কাজ চুক্তি অনুযায়ী 2024 সালের মধ্যেই শেষ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 50%। কাজের ধীরগতির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে ক্লাস করতে গিয়ে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। আমাদের স্কুলে একটা ভবন নাই, ভবন 3 বছর ধরে আটকে রয়েছে, একটা ল্যাট্রিন নাই। আমরা ক্লাসরুম চাই, টয়লেট চাই, ভবন চাই। ভবনের ক্লাসরুমের সংখ্যা কম, এ কারণে আমার
ক্লাস প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণী বারান্দায় ক্লাস করাতে হয়। কক্ষ নাই, একটা শ্রেণীকক্ষকে আমরা অর্ধেক করে 2টা শ্রেণীকক্ষ বানাইছি, আর বারান্দায় আমরা একটা শ্রেণীকক্ষ নিচ্ছি। এছাড়া আমাদের এক্সট্রা কোনো শ্রেণীকক্ষ নাই। শুধু তাই নয়, বিদ্যালয়ের শৌচাগারের সুবিধা না থাকায় আরো বড় সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বিশেষ করে ছাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। দীর্ঘ সময় কাজের কারণে ক্ষোভ বাড়ছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও। প্রায় 3 বছর যাবত ধরে স্কুল ভালো লাগছে, স্কুলটা হইবার নেই। ভবনের কারণের জন্য ছাত্রছাত্রী সব এদিক সেদিক যাইতেছে গা। টয়লেট নাই স্কুলে, আমাদের একটু অসুবিধা হয়, যাইতে বাচ্চাদের একটু অসুবিধা হয়। তেমন কোনো শিক্ষক নেই, আমরা চাই শিক্ষক হোক, টয়লেট হোক, আমাদের এই যে পরিবেশ ভবন ঠিক হোক, আমাদের বাচ্চাদের শিক্ষার মান উন্নত হোক। আর এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। জনস্বাস্থ্য প্রকৌশলের মাধ্যমে ওয়াশরুম করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি যে কাজটি বন্ধ রয়েছে ওই ঠিকাদারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লিখেছি এবং ঠিকাদারের ওই প্যাকেজটি বাতিল হয়েছে, আবার নতুন করে এটা আবার টেন্ডারে যাবে। শিক্ষার্থীদের সমস্যা দূর করে দ্রুত ভবন নির্মাণ শেষ করার দাবি এলাকাবাসী ও অভিভাবকদের। AKM শিশির, মাই টিভি, গাজীপুর। বান্দরবানের সাঙ্গু নদীতে মোমবাতি প্রজ্বলন ও ফুল নিবেদনের মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব বিজু ও তঞ্জঙ্গা সম্প্রদায়ের বিশু শুরু হয়েছে। সকালে সাঙ্গু নদীর তীরে এ আয়োজনে অংশ নেন চাকমা ও তঞ্জঙ্গা সম্প্রদায়ের নারী পুরুষেরা। ভোর থেকেই বিভিন্ন বয়সী নারী পুরুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে দল বেঁধে ফুল হাতে নিয়ে সাঙ্গু নদীর তীরে জড়ো হন। পরে তারা মোমবাতি প্রজ্বলন ও ফুল নিবেদন করেন জলবুদ্ধ ও গঙ্গা দেবীর উদ্দেশ্যে। এ সময় অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আগামী বছর পরিবার সহ সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। দীর্ঘকাল ধরে পালিত হয়ে আসা এ উৎসব পার্বত্য অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। উপকূলীয় এলাকায় নতুন উদ্ভাবিত বিনা চাষে রসুন সহ বিভিন্ন রবি শস্য আবাদ করে লাভবান হচ্ছে কৃষক। তাদের দেখাদেখি আগামীতে কম খরচে অধিক লাভের এই পদ্ধতি দেখে স্থানীয় অনেক কৃষকই এখন একই ধরনের ফসলে আগ্রহ দেখাচ্ছেন। পরিদর্শন শেষে কৃষকদের সার্বিক সহযোগিতা করার কথা জানালেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন শবনম অবনী। ধান কাটা শেষ, মাঠ ফাঁকা হওয়ার কথা, কিন্তু পটুয়াখালীর পূর্ব জৈনাকাঠিতে দেখা যায় ভিন্ন চিত্র। ভেজা মাটির বুক চিরে উঠেছে রসুন, মিষ্টি কুমড়া আর নানা রবি শস্যের চারা। কৃষক আবু রায়হান আগে যেখানে জমি পড়ে থাকতো এখন সেখানেই সম্ভাবনার চাষ করছেন তিনি। মাত্র 60,000 টাকা খরচে রসুন চাষ করে আশা করছেন প্রায় 2,40,000 টাকার ফলন। এ যেন জমির নতুন জাগরণ। পাশাপাশি মিষ্টি কুমড়ার ক্ষেতেও মিলছে সাফল্য। খরচের তুলনায় লাভের অঙ্ক এখন অনেকটাই বড়। কৃষি গবেষণার সহায়তায় আমি 2 বিঘা জমিতে বিনা চাষে রসুন চাষ করছি। প্রায় 80 মনের মতো ফলন হইবে। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন। আগামীতে আমি আরো বেশি চাষ করব। একজনের সফলতা যেন ছড়িয়ে পড়েছে চারদিকে। আশেপাশের কৃষকরাও এখন আগ্রহী হয়ে উঠেছেন এই নতুন পদ্ধতিতে। নতুন ভাবে রসুন চাষ করে খুব লাভবান হয়েছে। আমরাও সামনের দিকে রসুন চাষ করব। আমরা তো অনেক কষ্ট হয়েছে, অত রসুন ভালো ফলন করতে পারিনি, বুঝছেন? এটা তো ভালো ফলন হয়েছে। 1.5 বিঘা জমিতে রসুন দিছে, বিনা চাষে রসুন অনেক ফলন ভালো হয়েছে। বিনা চাষ করে রসুন চাষ করছে, আমরা ওতে খুশি হয়েছি আর দেখতেও সন্তুষ্ট লাগে। বিনা চাষে কম খরচে ফসল ফলানোর এই পদ্ধতি বদলে দিচ্ছে উপকূলের কৃষির হিসাব নিকাশ। এই পরিবর্তনের পেছনে কাজ করছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় পরিচালিত একটি প্রকল্প। আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত রসুনের জাত, এটা একটা বিশেষ পদ্ধতিতে আবাদ হচ্ছে এলাকায়, সেটাকে আমরা বলি কনজারভেশন এগ্রিকালচার। এখানে তারা হচ্ছে যখন আমন ধান কাটার পর বিনা চাষে আমন ধানের খড় ব্যবহার করে তারা এই রসুনটা ফলাইছে। পটুয়াখালীর মাঠে যে সবুজের গল্প শুরু হয়েছে তা যদি ছড়িয়ে পড়ে পুরো উপকূলে, তবে পতিত জমি হয়ে উঠতে পারে দেশের নতুন খাদ্য ভাণ্ডার। শবনম অবনী, মাই টিভি। গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী কালিয়াকৈর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবার সহ অসহায় পরিবারের মাঝে অনুদান প্রদান করেছেন। শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা। মতবিনিময় শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সহ 3টি অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর এলাকায় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ নামে এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও 3 জন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সন্ধ্যায় আরাফ ও তার বন্ধু হুসাইন মোটরসাইকেলে বেড়াতে গিয়ে রাত 8:30টার দিকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরাফ মারা যায়। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সাজু ও হোসাইনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়ি আসলে ওর লাইটটা যে লাগছে তখন আমি ওখান থেকে বুঝতে পারলাম যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কিছুক্ষণ এসে ওখানে দাঁড়াইতেছি, দাঁড়িয়ে আমি সাহস পাচ্ছি না যে আমি যাবো, আমি একা রাস্তায় একা, এদের বাড়ি থেকে মানুষ বেরোচ্ছে, ওদের বাড়ি থেকে বেরোচ্ছে, তখন আমি সাহস খেয়ে এগিয়ে দেখছি যে এখানে একটা ছেলে পড়ে আছে, এ তখন মারা গেছে প্রায়। আচ্ছা, সামনে দিকে একটা গাড়ি বেপরোয়া হয়ে এসে আমাদের এসে সাইড বে সাইড এসে আমাদের মেরে দেয়। তারপরে আমরা সিটি পড়ে যাই। আমার এক ভাই সে অসুস্থ হয়ে তার ঠ্যাং ভেঙে লেগেছে। আমার এখন এই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় বাসের পেছনে বাসের ধাক্কায় মাসুদ নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 5 জন। রোববার দিবাগত রাত 12:40 এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যশোরের দোহখোলা গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের 4 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গোলাপী বেগম যশোর সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গভীর রাতে পূর্ব পরিকল্পিতভাবে 40 থেকে 50 জনের একটি সশস্ত্র দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করা হয়। তিনি আরও জানান, হামলাকারীরা তাদের শারীরিকভাবে নির্যাতন ও অপমান করে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। কিশোর গ্যাং মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এক ভুক্তভোগী। চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোহাম্মদ শাহজাহান। লিখিত বক্তব্যে তিনি জানান, এলাকায় চিহ্নিত কিছু কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ডালিম মিয়া অভিযোগ করেন, স্থানীয় একটি চক্র ভুয়া দলিল ও জাল কাগজপত্রের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা করছে। তিনি দাবি করেন, তারা এখনও জমির দখলে থাকলেও পরিকল্পিতভাবে একাধিক ব্যক্তির জমি দখলের অপচেষ্টা চলছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। পার্বত্য জেলা বান্দরবানে মহাসাংগ্রাই পোয়ে উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠে সাংগ্রাই উদযাপন পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতা হয়। এতে মারমা নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দাঁড়িয়াবান্ধা, ঘিলা খেলা, বাঁশ আরোহ, শামুক খেলা ও লাটিম সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় পুরো মাঠ উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজপুত্র চৌহাবপুর জিমি। এ সময় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বারোপ করে বলা হয়, এসব খেলাধুলা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। ক্রীড়া প্রতিযোগিতা আমরা চেষ্টা করছি হারিয়ে যাওয়া খেলাধুলা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন পাশের উপরে হেঁটে যাওয়া, তারপরে এই দো খেলা, দো হলো বাংলা বলবো গিলা খেলা, যেটি আমরা ছোটকালে খেলেছি আর দেখে নেই অনেকদিন। তারপরে এই বুজিফা দেয়, তাছি দেয়, এই ধরনের আমাদের মারমা খেলা অনেক এখানে অনুষ্ঠিত হবে। জেলা কৃত্রিক খেলোয়াড় সংবর্ধনা পরিষদের আয়োজনে সাব অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাজমুল হুদা ফয়সাল এর সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে
ট্যাঙ্কের পাড়ার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী আজমের সভাপতিত্বে সদস্য সচিব ময়নুল হোসেন চপলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন সহ আরও অনেকে।